প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শেখ শফিউল ইসলাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ভোটের আগে ঘর গোছানোর উদ্যোগ বড় দুই দলের। বাংলাদেশ প্রতিদিন, এবার জিএসপি স্থগিতের হুমকি ইউরোপিয়ান ইউনিয়নের। ফেব্রুয়ারির ঘটনায় ক্ষুব্ধ 18 মে ঢাকায় বৈঠক। মানবজমিন, উত্তেজনা বাড়ছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিন। আমাদের সময়, ঈদের আগে অপসারণ সুপ্রিম কোর্টের প্রাঙ্গণের ভাস্কর্য। সকালের খবর, হাওরে হাহাকার, জয় জয় দিন। সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু বিএনপির। আলোকিত বাংলাদেশ, গড় আয়ু বাড়ল আরো 8 মাস, স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুফল। দৈনিক ইনকিলাব, দুপুরেই ফুটপাত দখল। দৈনিক দিনকাল, প্রশাসন চায় না বিচার বিভাগ সঠিকভাবে কাজ করুক, সিনহা। দৈনিক সংগ্রাম, সুনামগঞ্জ জেলায় বন্যায় শতভাগ ফসল হানি, 10,000 কোটি টাকার অধিক ক্ষতি। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ban on fishing in Haors lifted, people reluctant to buy fish out of fear. The Bangladesh Today, life expectancy in Bangladesh rises to 71.6 years. শিরোনামগুলো দেখে নিলাম সংবাদপত্রের। আজও যদি আমরা দেখি যে বেশিরভাগ সংবাদপত্রে ভাঁজের উপরে একটি অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে হাওর এবং বন্যা প্রসঙ্গ। আমরা জানি যে দেশের প্রায় সবগুলো হাওরই প্লাবিত হয়েছে এবং এর মধ্যে বেশিরভাগ হচ্ছে বাঁধ ভেঙে এই প্লাবিত হওয়ার ঘটনাটি ঘটেছে। অতিবৃষ্টি একটি কারণ। তো এই অতিবৃষ্টি, বন্যা, হাওর প্লাবিত হয়ে যাওয়ার কারণে আমরা ফসল প্রায় পুরোপুরি বিনষ্ট হয়ে যাওয়ার চিত্র দেখেছি। মাছ মরেছে, হাঁস মরার কথা আমরা দেখেছি। তো এই দুর্যোগ এবং পাশাপাশি ত্রাণ তৎপরতা এবং তাদের পুনর্বাসনের বিষয়গুলো নানান রকম ফোকাসকে ঘিরে সংবাদ শিরোনাম করা হয়েছে। জি, আপনি জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু নানা ধরনের ভূমি বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরনের ভূমি রয়েছে। যেমন হাওর হচ্ছে এরকম একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একটা অঞ্চল। এটা আমাদের বলতে গেলে বেশ কয়েকটি জেলা কিন্তু এখানে রয়েছে, যেখানে প্রায় 150টির মতো হাওর আছে। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এরকম আপনি জানেন যে পুরো যদি বলি যে সিলেট অঞ্চলটা এবং এর সাথে কিশোরগঞ্জ, নেত্রকোনাও কিছুটা অংশ যোগ করা যায়। তো এই অঞ্চল কিন্তু একটা বড় ধরনের একটা অঞ্চল, যেখানে প্রায় 25 লক্ষ মানুষ কিন্তু এখানে বসবাস করে হাওর অঞ্চলের পাশাপাশি। বিভিন্ন হিসাবে এটা দেখা গিয়েছে। এখন আছে হাওর অঞ্চলের পাশাপাশি আমাদের দেশে যেমন উপকূলীয় অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সমতল অঞ্চল, এরকম বহু ধরনের অঞ্চল আছে। তাই হাওরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সামান্য বৃষ্টিতে কিন্তু হাওরের একটা অংশে অনেক পানি জমে যায়। এটা আগে থেকেই হচ্ছে। তবে এইবার যেটা হলো যে একেবারে বৃষ্টির মানে মৌসুমের আগেই হঠাৎ করে যে অতি বর্ষণ এবং এই বর্ষণের সাথে যোগ হলো যে পাহাড়ি ঢল, পাহাড় থেকে, এটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলি, এই পানিটা এখানে যোগ হয়ে গেছে। তো এর ফলে যেটা হলো যে অবস্থাটা খুবই শোচনীয়। ধীরে ধীরে একে একে সবগুলো হাওর তলিয়ে গেল। এতে কিন্তু একটা ব্যাপক বিপর্যয় নেমে এসছে ওই এলাকায়। আজকের অনেক পত্রিকায় প্রায় 150টির মতো হাওরের অধিকাংশই কিন্তু ডুবে গিয়েছে। তো এটা অনেকেই আবার মনে করছেন, পরিবেশবাদী এবং যারা গবেষক তারা মনে করছেন যে এটা যে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে বৈশ্বিক উষ্ণতার যে কারণ, এর ফলে এরকম হয়ে থাকতে পারে। যে কারণ আপনি দেখেছেন যে সময় বৃষ্টির মৌসুম না, কিন্তু এই সময় কিন্তু হঠাৎ করে একটা অতিবর্ষণ হয়ে গেল। আর এর সাথে তো কিছু দুর্বল অবকাঠামো, যেমন আপনি বললেন যে বাঁধের বিষয়টা, এটাও একটা কারণ। যে যেহেতু এখানে একে তো বৃষ্টি হয়েছে, তারপর আবার পাহাড়ি ঢল, সবকিছু মিলিয়ে এমনিতেই অবস্থা খুবই শোচনীয়। তার সাথে আবার এই দুর্বল অবকাঠামো অবস্থাটা ভেঙে গিয়ে, অর্থাৎ বাঁধ ভেঙে গিয়ে ব্যাপক অংশ কিন্তু এখানে ডুবে গিয়েছে।
এবং আজকে দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় বড় যে হাওর, গতকাল সবচেয়ে যেটা ছিল, মানে এটা বলা যায় যে একটা কষ্টের বিষয়, যে শনির হাওর, অনেক পত্রিকায় করেছে যে শনির হাওরে শনির দশা, এই শনির হাওরটাও কিন্তু এটা ইয়ে হয়ে গেছে, প্লাবিত হয়েছে। আপনি দেখেন যে এটা 70-এর দশকেও কিন্তু এরকম এই হাওরগুলোতে প্লাবন এসেছিল, এটা 90-এর দশকেও হয়েছে এবং 2003-এও হয়েছে। কিন্তু এইবার একটা হয়েছে কি যে ভয়াবহতার দিক থেকে সবগুলো অতীতের যে রেকর্ড ছিল সবগুলোকে ছাপিয়ে গেছে। তো এইটা একটা চিন্তার বিষয় হয়েছে যে যদি আপনার এমনি তো ডুবে যায়, হাওরে পানি হলে হাওর ডুবে যায়, ধান নষ্ট হয়, এই ধরনের কিন্তু বিষয়ের সাথে আমাদের দেশে কৃষক জনতা, সাধারণ মানুষ তারা বরাবরই সংগ্রামী, তারা এটার সাথে পরিচিত। কিন্তু এইবারের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একেবারে কৃষকদের অবস্থা ওই এলাকায়, কৃষক ছাড়াও যারা আরো বিভিন্ন পেশাজীবী আছেন, যেমন জেলে সম্প্রদায়, প্রায় 50,000 জেলে এরকম আমরা দেখেছি বিভিন্ন খবরে, তাদেরও কিন্তু অবস্থা দুর্বিষহ। কৃষক, জেলে, এর সাথে স্কুলগামী বাচ্চা, স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান, সবাই কিন্তু, দোকানি যারা বাজারে যান, সব শ্রেণীর মানুষই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই কিন্তু এতে এফেক্টেড হয়েছে। জনাব শেখ শফিউল ইসলাম, আপনি একজন গণযোগাযোগ সাংবাদিকতা শিক্ষক, আমরা জানি যে আপনি উচ্চতর গবেষণা করছেন কৃষি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে। তো আপনি অবস্থাটি যেমন দেখছেন এখন সামনে কৃষির জন্য ওই এলাকার ধরন সম্পর্কে আপনি বলছিলেন। জি, এইটাও আমাদের এখন ভাবতে হবে। যেমন ধরেন এখন আমাদের কিন্তু এই যে হাওর অঞ্চলটা, এই হাওর অঞ্চলে যে ঘটনাগুলো ঘটে গেল, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ এবং এর সাথে এই দুর্যোগের সাথে মানব সৃষ্ট দুর্যোগের একটা সমন্বিত বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। যে কারণ যেহেতু বাঁধ ভাঙ্গার একটা বিষয় হয়েছে, আবার অনেকে বলছেন যে বাঁধের উচ্চতা অনুযায়ী পানির পরিমাণটা অনেক বেশি ছিল, যে বন্যা এবং বৃষ্টি সব মিলিয়ে বিধায়, যাই হোক, দুটি বিষয়কে এখানে ফেলে দেওয়া যায় না। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে কি, আপনার যে এই যে ব্যাপক যে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতিগুলোকে মোকাবেলা করতে হবে নানা দিক থেকে, নানা পর্যায় থেকে। এখানে যেমন আমরা দেখছি যে গণমাধ্যমে যে ধরনের খবরাদি আসছে, এতে কিন্তু আপনার এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। কৃষকরাও যেরকম ভাবে এখানে হতাশ হয়ে যাচ্ছেন, অন্যান্য মানুষরাও কিন্তু আস্তে আস্তে একটা নিরাশ হয়ে যাচ্ছেন। এই পর্যায়ে কি করতে হবে? এই পর্যায়ে যেমন কৃষকদের, তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আপনি দেখেছেন ইতিমধ্যে কিছু কার্যক্রম কিন্তু সরকারি পর্যায়ে নেওয়া হয়েছে, যেমন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের ঋণের বিষয়টি, যে আগামী 1 বছর তাদের ঋণ পরিশোধ করতে হবে না, এরকম সরকারি বিভিন্ন সংস্থা ওখানে কিন্তু ঋণ দিচ্ছেন, ত্রাণ দিচ্ছেন। তবে এখানে একটা বিষয় যে লক্ষ্য করছি না, ত্রাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছেন। তবে এখন কি করতে হবে? কৃষকরা যে পর্যায়ে আছেন এখন তাদেরকে একটা দীর্ঘমেয়াদী পর্যায়ে কিন্তু তাদের সহযোগিতা করতে হবে। এখানে যে একটু ঘা হয়ে গেল, মলম লাগিয়ে দিলাম, বিষয়টা তাৎক্ষণিকভাবে সেরে গেল, এরকম না। কারণ এখন এই কৃষকদের হয়তো আপনি এই 3 মাস বা 4 মাস সহযোগিতা দিলেন, তাদের কিন্তু আপনার কিছু কৃষকের নাম তালিকা করা হয়েছে এবং তাদের সরকার মাসে মাসে চাল দেওয়া হবে, এরকম কিছু টাকাও দেওয়া হবে, এই ধরনের কিন্তু ঘোষণা দিয়েছেন। এটা কিন্তু অপ্রতুল। বরং এই কৃষকরা বিকল্প কোন পদ্ধতিতে কৃষি কাজ করে এগিয়ে যেতে পারে, এই ধরনের বিষয়গুলোকে কিন্তু এখন সামনে নিয়ে আসতে হবে। এ ব্যাপারে আমি একটু বলতে চাই, যেমন আপনাদের যে চ্যানেল এবং দেশের মানুষের একটু জনপ্রিয় চ্যানেল হিসেবে আপনার চ্যানেল আইতে একটি প্রোগ্রাম হয়, হৃদয় মাটিও মানুষ, আপনি জানেন। এই প্রোগ্রামে কিন্তু এর আগে দেখানো হয়েছিল যে বানভাসী মানুষরা কিভাবে কম মাটিতেও চাষ করতে পারে, মাটিহীন কিভাবে চাষবাস হতে পারে, এই ধরনের গবেষণার কিন্তু এখন সুযোগ আছে, যেহেতু এই ধরনের অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠানে দেখানো হয়েছিল। তো এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু এখন চিন্তা করা যেতে পারে। একই সাথে যে অল্প দিনে যে ধরনের শস্যগুলো হতে পারে, সেই ধরনের শস্যের দিকে কিন্তু কৃষকদেরকে এখন আকৃষ্ট করতে হবে, তাদেরকে তথ্য দিতে হবে, প্রয়োজন বোধে বীজ এবং প্রয়োজনীয় আপনার চারা দিয়ে সহযোগিতা করতে হবে, যে কিভাবে কৃষকরা অতি অল্প সময়ে, প্রয়োজন বোধে কম মাটিতে, বাড়ির কাছেই অল্প জমিতে কিভাবে কৃষিকাজ করে তারা এই ক্ষতটা সারিয়ে দিবেন। একটি ভিন্ন ধর্মী তথ্যের সংবাদ শিরোনাম আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের গড় আয়ু, প্রত্যাশিত আয়ু সেটি বেড়ে
71.6 বৎসরে পৌঁছেছে, এটি 8 মাস বেড়েছে আগের চেয়ে। জি জি। এবং সংবাদ শিরোনামটির সঙ্গে জুড়ে দেওয়া আছে একটি কথা, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতের বিনিয়োগের সুফল হিসেবে দেখছে সরকার। এটা আমরা দেখছি, এটা খুশির খবর আমাদের জন্য যে এর আগেও কিন্তু হয়েছে। আমরা গতবার যে এখন যে 8 মাস বাড়লো, তার আগে কিন্তু আমরা দেখেছি প্রায় 70-এর মধ্যে ছিল। এবং আরেকটা বিষয় আপনি যে জানলে খুশি হবেন যে পুরুষের চেয়ে নারীদের আরো গড়ায়ুর পরিমাণটা আরো বেশি। তো এটা ভালো যে আমাদের দেশে তো শিক্ষা এবং স্বাস্থ্য, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাস্থ্য তথ্যে এবং স্বাস্থ্য সেবা, এই বিষয়গুলোতে কিন্তু গুণগত পরিবর্তন এসেছে। এবং আপনি জানলে খুশি হবেন, এবং আপনি নিশ্চয়ই এটা জানেন যে দক্ষিণ এশিয়ার কিন্তু অনেক দেশকে আমরা ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছি। এটা সরকার তো অবশ্যই এখানে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। তাছাড়াও সরকারের সাথে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করেছে, গণমাধ্যম, দেশের বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং ব্যক্তিক পর্যায়ের যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলোতে কিন্তু এই ধরনের আপনার মানুষের গড়ায়ু আস্তে আস্তে বাড়ছে। এখন মানুষের হেলথ সিকিং বিহেভিয়ার, যেটা আমরা ইংরেজিতে বলি, অর্থাৎ যে অসুখ হওয়ার বা রোগ সুখ হওয়ার শুরুতেই ডাক্তারের কাছে যাওয়া, স্বাস্থ্যের বিষয়ে পরামর্শ নেওয়া, এই বিষয়গুলো কিন্তু আগে চেয়ে এখন অনেক মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। মানুষ অনেক বেশি সচেতন হয়েছেন। তো যার জন্য যে একেবারে অসুখের শেষ পর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হওয়া, এখন কিন্তু ওই ধারা থেকে মানুষ বেরিয়ে এসছে। তো বিধায় যে এটাকে যে আর্লি হেলথ সিকিং বিহেভিয়ার বলে, এই আর্লি হেলথ সিকিং বিহেভিয়ারের কারণে কিন্তু এখন আমাদের গড়ায়ু বেড়ে যাচ্ছে। সংবাদ শিরোনাম রয়েছে মাননীয় প্রধান বিচারপতির একটি বক্তব্যকে উদ্ধৃত করে, সেটি হচ্ছে তিনি বলছেন যে প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। হবিগঞ্জে তিনি কথা বলেছেন। জি, এটা আসলে দেখেন এই যে বিষয়টা যে সরকারের যে আমরা দেখি রাষ্ট্র সরকার বলা ঠিক না, যে রাষ্ট্রের যে প্রধান 3টি অঙ্গ আমরা বলি, অবশ্যই একটি অঙ্গকে ইদানিং আমরা দেখছি যে একটু পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে সচেতন ভাবে, সেই অঙ্গটার নাম আমি বলছি। তার আগে বলি যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ, 3টি তো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কোনটার গুরুত্ব কিন্তু কোন অংশে কম না। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধান বিচারপতি তারা কিন্তু একই অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন, আমরা দেখি সমন্বয়ের কথা বলেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখেন যে এই 3টি বিভাগকে আবার চোখে চোখে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিভাগ আছে, যদিও এটাকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বীকার হয়তো করা সম্ভব হয় না, কিন্তু এটাকে কোনোভাবে অস্বীকার করা হয়, সেটা হচ্ছে গণমাধ্যম। এই যে গণমাধ্যমের এই যে আপনার একটা 4th স্টেট বলা হয়, এটাকে 4th স্তম্ভ একটা রাষ্ট্রের, এটাকে কিন্তু এখানে দেখছি কেউ ওইভাবে আনতে চাচ্ছেন না। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বরং এই স্টেটটাকে যদি শাসন বিভাগ, এই 3টি বিভাগ কিন্তু আরো শক্তিশালী হবে। এবং বিচার বিভাগ এবং আপনি শাসন বিভাগ, এই দুইয়ের মধ্যে এই যে একটা মিষ্টি মধুর সম্পর্ক, অম্ল মধুর সম্পর্ক, এটা কিন্তু অনেক আগের থেকেই আছে। এখন কাউকেই বলা যাবে না যে এটা ওনারা দায়ী বা ওনারা ছাড় দিচ্ছেন না, আবার ওনাদের কাছে গেলে আবার আরেক ধরনের চিত্র বলেন, এটি স্বাভাবিক। তবে এটা সত্য যে যেহেতু জনগণের জন্যই, জনগণের কল্যাণের জন্যই একটি দেশ পরিচালিত হয়, সরকার কাজ করে এবং সংবিধান সবকিছু তত্ত্বাবধান করে, সেই জন্য বিচার বিভাগটাকে কিন্তু সব দিক থেকে, সবগুলো অঙ্গ থেকে কিন্তু আলাদা রাখার প্রয়োজন আছে এবং বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিবেন। কারণ বিচার বিভাগ হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। এখানে যদি মানুষ হতাশ হয়ে আসে, তাহলে মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না। প্রথম যে শিরোনামটি আমাদের সামনে ছিল, ভোটের আগে ঘর গোছানোর উদ্যোগ বড় দুই দলের, দৈনিক ইত্তেফাকে রয়েছে। অন্যান্য সংবাদপত্রগুলোতেও এই বিষয়টিকে শিরোনাম করা হয়েছে, কোথাও আওয়ামী লীগের প্রস্তুতি নিয়ে, কোথাও বিএনপির প্রস্তুতি নিয়ে, অর্থাৎ নির্বাচন সামনে রেখে তাদের সাংগঠনিক প্রস্তুতিগুলো। হ্যাঁ, এটা একটা একদিকে ভালো উদ্যোগ, কিন্তু আমার কাছে কেমন যেন আবার একটু অন্যরকম মনে হচ্ছে বিষয়টা, যে এখন একটা বলতে গেলে জাতি একটা দুর্যোগের মুহূর্তেই আছে। কিন্তু শুধু আপনি যে সিলেট অঞ্চল বা আমি বলবো যে ওই হাওড় অঞ্চলের মানুষই যে এখন এই সময় একটু একটু দুর্দশাগ্রস্ত তা না। আজকে আপনি দেখবেন যে চলন বিলের মতো একটা বড় জায়গা, সেটাও কিন্তু একটা জীব বৈচিত্র্যের একটা খুব বড় একটা অভয়াশ্রম বলা হয় নাটোরে। সেই চলন বিলেও কিন্তু একটা বড় ধরনের সমস্যা, সংকট তৈরি হচ্ছে, নানা পর্যায়ে হচ্ছে। তো তারপরেও আমি মনে করি যে এই দুর্যোগের মধ্যেও যদি দুই দল জনগণের কাছে যায়, সেটা যদি জনগণের কাছে গিয়ে তারা তাদের বিষয়গুলো প্রকাশ করেন, জনগণকে সম্পৃক্ত করেন রাজনৈতিক প্রক্রিয়ায়, তাহলে কিন্তু সেটা ভালো, সেটা কিন্তু খুবই পজিটিভ। তো বিএনপি যেহেতু এখানে দীর্ঘদিন
আপনার ক্ষমতার বাইরে, তারা চেষ্টা করছে যে নতুন করে তাদের সাংগঠনিক শক্তিকে, সাংগঠনিক বিভিন্ন পর্যায়গুলোকে শক্তিশালী করা, সমন্বিত করা এবং একটু চাঙ্গা করা। সেই হিসেবে তারা হয়তো এটাকে সামনে নির্বাচনের একটা প্রস্তুতি হিসেবে নিয়ে নিছে। এদিক থেকে আবার একটু আওয়ামী লীগ এগিয়েই আছে। আওয়ামী লীগ কিন্তু দীর্ঘদিন থেকে তারা কাজ করছে, একেবারে তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন এবং বিভিন্নভাবে আপনি জানেন যে একটা শক্তিশালী কাউন্সিলও করেছেন। কিছুদিন আগে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন এসছে, তো যেটা এখন হয়তো বিএনপি ভাবছে যে এখন তাদের তো আর উপায় নেই, করতে হবে, তারাও এই পাল্লা দিয়ে এই কাজগুলো করছেন। এটা ভালো যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা মানুষের কাছে যায়, জনগণের মতামত নিয়ে নিজেদের দলকে যদি শক্তিশালী করার চেষ্টা করে, সাধারণ মানুষের অর্থাৎ নেতৃত্ব যদি সাধারণ মানুষের কাছে চলে আসে সত্যিকার অর্থে, এবং যারা সত্যিকার অর্থে জনগণের হয়ে কাজ করবেন তাদের কাছে যদি নেতৃত্বের শক্তি আসে, তাহলে সেদিক থেকে কিন্তু এটা পজিটিভ উদ্যোগ। যদিও এই সময়টা কিন্তু একটা দুর্দশার সময়, একটা দুর্যোগের সময়। নির্বাচন নিয়ে আরেকটি বিষয় আলোচনায় আসে সামনে, সেটা হচ্ছে এর আগেও বিএনপির দিক থেকে যেটি বারবার বলা হচ্ছিল সেটি কিন্তু এখন আবার দেখা যাচ্ছে না। এটাকে আপনি কিভাবে দেখছেন? তারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলে বা এর উপরে এটা দিয়ে মানে সঠিক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করছে না, এরকম বক্তব্য এর আগে দিচ্ছিলেন। কিন্তু এখন আমরা যে খবর দেখতে পাচ্ছি যে তৃণমূলে ঘর গোছানো, নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়া, এখানে আবার সেই বিষয়টি দেখা যাচ্ছে না সংবাদ শিরোনামগুলোতে। এটাও একটা আমার মনে হচ্ছে যে তাদের একটা কৌশলগত বিষয়, এটা যে তাদের একটা রাজনৈতিক কৌশল হতে পারে। কারণ সাম্প্রতিক সময় আপনি দেখলেন যে কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু বিএনপি জয়লাভ করেছে। তো এখানেও যে তাদের যে হতাশ হওয়ার যে কারণ ছিল সেটি কিন্তু অনেকটাই এখন আর নেই, সেই হতাশা কিন্তু তাদের অনেকটাই ঘুচে গিয়েছে বলা যায়। তাছাড়া আপনার বিএনপির যে আরো কিছু দাবি ছিল, একই সাথে আপনি দেখেন বিএনপি এইভাবেই কাজগুলো করছে, যে তারা একভাবে দাবিও করছে, আবার কিন্তু তারা মানে ভেতর ভেতর কাজও করে যাচ্ছে। তো এদিক থেকে আমি যেটা মনে করি যে বিএনপিকে এখানে খুব স্পষ্ট অবস্থানে যেতে হবে, জনগণের কাছে তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে যে আসলে কি তারা নির্বাচনে যাবে, গেলে কিভাবে যাবে, এবং তারা যে কন্ডিশনগুলো দিয়েছে আপনি জানেন সেটা, যে সেই কন্ডিশনগুলো কোন পর্যন্ত সমাধান হলে তারা যাবে। তাহলে কিন্তু জনগণ আবার একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবে। জনগণকে দ্বিধাগ্রস্ত করলে সুবিধা হবে না যে কোনো রাজনৈতিক দলেরই, যে জনগণের কাছে তার অবস্থান পরিষ্কার করতে হবে, তাছাড়া জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যাবে না। জনাব শফিউল ইসলাম, এই সংবাদ শিরোনামটিও আমরা বেশ কয়েকটি সংবাদপত্রেই দেখছি যে অন্যতম প্রধান শিরোনাম সেটি হচ্ছে উত্তেজনা বাড়ছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিন। জি, এটা আপনার বেশ কয়েকদিন ধরে এটি খুব আন্তর্জাতিক অঙ্গনে খুব তোলপাড় করা একটি খবর বলা যায়, যে আপনার উত্তর কোরিয়ার যে কিছু সামরিক শক্তি সঞ্চয় এবং সামরিক মহড়ার প্রতিবাদ কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকা করে এসেছিল, এবং এখানে আপনি জানেন উত্তর কোরিয়ার পাশেই তাদের নিকটতম প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সাথে কিন্তু তাদের সম্পর্কটা বৈরিতার সম্পর্কই রয়েছে। তো একই সাথে আবার এখানে চীন একটি বড় ধরনের ফ্যাক্টর, জাপানও একটি ফ্যাক্টর, আবার এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তো বরাবরই তাদের সামরিক শক্তি বৃদ্ধি হোক এটা কখনোই তারা মেনে নিতে পারছিলেন না। তো নানা দিক থেকে কিন্তু এখানে একটা পলিটিক্যাল গেম, পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স, এটাকে বলা হয় যে পাওয়ার অফ ইনফ্লুয়েন্স, ইন্টারন্যাশনাল পলিটিক্সে এটা খুব বড় ধরনের ইনফ্লুয়েন্স এটা হতে পারে। এখন কি আসলে কি আমেরিকা এখানে যুদ্ধ করতে আসছে, এটি কিন্তু এখনো খুব পরিষ্কার না, বা আসলে কি তারা এই যে সাবমেরিন দিচ্ছে বা যে রণতরী পাঠিয়েছে এটি কি সত্যি অর্থে যুদ্ধ করবে? প্রথম দিকে যখন তারা রণতরী পাঠালো তখন কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল যে আসলে কি যুদ্ধ বেঁধে যাচ্ছে, কিন্তু পরে আপনি দেখেন পরবর্তীতে কিন্তু স্ট্র্যাটেজি ভিন্ন হলো। পরে বলা হলো যে না, তারা অন্যান্য দেশের সাথে সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে, তো যৌথ মহড়ায় অংশগ্রহণ করছে। আবার আজকে খবর দেখা যাচ্ছে যে তাদের একটা সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় চলে এসছে। তো এই জন্য তারাও কিন্তু খুব, আমেরিকাও এখানে আমার মনে হচ্ছে যে খুব একটা পরিষ্কার অবস্থানে নাই, বরং তারা এটা উত্তর কোরিয়াকে একটি কোণঠাসা করার জন্য, তাদের এক ধরনের একটু চাপে রাখার জন্য এই চেষ্টাটা করছে। এর আগে আমরা এই আলোচনা করেছি এবং তখনও যারা একটু ভেতর থেকে দেখে বলেছেন তারা সবাই এটাই জোর দিয়ে বলেছেন যে ঠিক আছে, যুদ্ধ হয়েই যাবে, যুদ্ধ হলে এটা অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ হবে, কারণ এখানে আপনার পারমাণবিক অস্ত্রের কিন্তু কথা বলা হচ্ছে, এবং এখন যদি পারমাণবিক শক্তিধর এই দেশগুলো যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পুরো বিশ্ব মানবতা ক্ষতিগ্রস্ত হবে। কারণ পারমাণবিক অস্ত্র এটা কোনো দেশ বা ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর ইম্প্যাক্টটা টোটাল বিশ্বে অর্থাৎ পুরো বিশ্বে কিন্তু ছড়িয়ে যায়। তাই কাজেই এটার কিন্তু পুরো সমগ্র বিশ্বই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি যেটা মনে করি যে জাতিসংঘের কিন্তু কোনো উল্লেখযোগ্য ভূমিকা এখানে দেখছি না, জাতিসংঘকে এখানে খুবই স্ট্রং ভূমিকা নিতে হবে। তো সর্বশেষ একটি শিরোনাম আমরা আলোকপাত করতে পারি, সেটি হচ্ছে এবার জিএসপি স্থগিতের হুমকি ইউরোপিয়ান ইউনিয়নের, অর্থাৎ ফেব্রুয়ারিতে
সাভার এলাকায় যে শ্রমিক অসন্তোষ হয়েছিল কিছু, সেটি সরকার সঠিক পন্থায় দমন করতে পারেনি বলে সংবাদের মধ্যে এখানে বলা হচ্ছে, এবং সেজন্য জিএসপি নিয়ে প্রশ্ন তুলছে। জি না, আপনি জানেন যে জিএসপি তো একটা বিশেষ করে যদি আমরা একটু করি যে এটাকে বলে জেনারেলাইজড প্রেফারেন্স সিস্টেম, অর্থাৎ যারা গার্মেন্টস বিশেষ করে পোশাক শিল্পের একটি বিশেষ ধরনের সুবিধা পোশাক যারা রপ্তানি করেন তারা এটা পেয়ে থাকেন। গভর্নমেন্ট এটা এজ এ হোল এটার কিন্তু সুবিধাটা পুরো জাতি ভোগ করে। পোশাক শিল্পের শুধু উন্নতি না, এটা পুরো আমাদের জাতীয় অর্থনীতিতেই এর একটা বড় ভূমিকা থাকে। তো এখন আপনার এই যে ইউরোপীয় ইউনিয়ন, তাদের এর আগেও বেশ কিছু ছিল, কিছু এজেন্ডা ছিল। তো এখানে অলরেডি কিন্তু বেশ কিছু এজেন্ডা নিয়ে গভর্নমেন্ট কাজও করেছে। আবার গতকাল আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেই বলেছেন যে ট্রেড ইউনিয়নটাকে ডেভেলপ করা, যে উন্নত বিশ্বের যে নামগুলোতে আছে, যেমন সরাসরি ট্রেড ইউনিয়ন নাই, এখানে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে বলা আছে, যে এরকম শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্থাৎ শ্রমিক কল্যাণ সংস্থার নামে যদি তারা চালু করে, এবং তাহলে কিন্তু পরিবেশ অনেকটা উন্নত হবে, এটা স্বাভাবিক। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।